বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম খালিদ ফিজিক্সের আরো একটি লেকচারে। তো এই লেকচারে আমরা পুলি বা কপি কল এই টপিকটা দেখব নি। তো আসলে এই টপিকটা ইসহাক স্যারের বইয়ে দেওয়া নাই। এই টপিকটা ইসহাক স্যার কিছু বলে নাই, কিন্তু 9 নাম্বার যে ম্যাথ আছে ইসহাক স্যারের বইয়ের কত নাম্বার পেজ আমার ঠিক খেয়াল নাই। এটা এক্স্যাক্টলি নিউটনিয়ান মেকানিক্সের একটা ম্যাথ। তো এই ম্যাথটা হচ্ছে এই ম্যাথের জন্য পুলি বা কপি কলার একটা কনসেপ্ট লাগবে। কপি কল বলতে ওই যে একটা সেন্টারে একটা চাকতির মতো থাকবে, দুই সাইডে দুইটা ভার থাকবে, একটা ভার একটু বেশি হবে। এটার ক্ষেত্রে যদি ধরি m1 ইজ গ্রেটার দ্যান m2, তাহলে m1 ভরটা নিচের দিকে যাবে আর m2 ভরটা উপরের দিকে যাবে। সো এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট ত্বরণে এটা মুভ করবে। এই m1 এই m1 যে ভরটা থাকবে এটা নির্দিষ্ট মানে একটা সেম m1 ভরটা যে ত্বরণের নিচে যাবে, ঠিক m2 ভরটা ঠিক সেম ত্বরণে উপরের দিকে যাবে। তো এই যে এই একটা ত্বরণ আছে, এটা কিন্তু অভিকর্ষ ত্বরণ জি এর সমান হবে না, অভিকর্ষ ত্বরণ জি এর চাইতে এটা ভিন্ন কিছু একটা হবে। তো এটা কত হবে এটার জন্য ছোট্ট একটা কনসেপ্ট লাগে। এই কনসেপ্টটা স্যারের বইতে দেওয়া ছিল না, সো আমি এক্সট্রা মানে স্যারের বইয়ের বাইরেও এক্সট্রা টপিক হিসাবে আমি এখানে দেখাই দিব। তো যাই হোক, শুরু করি। পুলি বা কপি কল। তো খেয়াল করো এখানে দুইটা একটু ডিপ কনসেপ্ট লাগবে। কনসেপ্টটা এরকম যে m1 ভরের যে বস্তু সেটা নিচের দিকে যাচ্ছে, আর m2 ভরের যেটা বস্তু সেটা উপরের দিকে যাচ্ছে। এটা নির্দিষ্ট একটা চাকতির সাথে জড়িত আছে, যে চাকতির কোনো ঘর্ষণ নাই, আমরা সেটা ধরে নেব চাকতির কোনো ঘর্ষণ নাই, প্লাস যে ভর আছে শুধুমাত্র এই দুইটা ভরকে আমরা কাউন্ট করব। এর কিন্তু দড়িরও একটা ভর থাকবে, এই দড়ির ভরটাকে আমরা নগণ্য হিসাবে মানে ইগনোর করব আর কি, এই ভরটাকে আমরা হিসাবের ভিতরে নিব না। যদি নিই তাহলে একটু কমপ্লিকেটেড ম্যাথ হয়ে যাবে। তো সো এইটা যেহেতু একদম বেসিকের আমি করতেছি, বেসিকের লেকচার দিচ্ছি, সেক্ষেত্রে আমি ওই কমপ্লিকেটেড ম্যাথে আপাতত যেতে চাচ্ছি না। জাস্ট এতটুকু করে রাখো যে এখানে কোনো ঘর্ষণ নাই আর দড়িরও কোনো ভর নাই। সো এই ক্ষেত্রে কি হবে, নিচের দিকে একটা বল অনুভব করবে, সেটা কি m1 g, এটা পরে লিখতেছি আমি। আর উপরের দিকে একটা টান বল অনুভব করবে, সেটা হচ্ছে কি t। এটার ক্ষেত্রেও টান বল উপরের দিকে অনুভব করবে, সেটা হবে কি t। দুইটার ক্ষেত্রে টান বল t, এটা সমান। তো এখন দেখি এটা কি কাজে লাগবে। তো আমরা আগের লেকচারগুলোতে দেখে আসছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি সামেশন অফ m ইকুয়াল টু m a। মানে বিষয়টা এরকম যে ধরো এ একটা বস্তু, তো এই বস্তুর উপরে যতগুলা বল ক্রিয়াশীল থাকবে সবগুলার আলটিমেট যে ভেক্টর যোগফল থাকবে, সেগুলার যে একটা ফলাফল থাকবে, যে লব্ধি থাকবে, সে আলটিমেটলি লব্ধির দিকে একটা ত্বরণ প্রাপ্ত হবে। সো এইটার ক্ষেত্রে খেয়াল করো, এই পুলি বা কপি কলার ক্ষেত্রে খেয়াল করো যে প্রথমে m1 বস্তুটার ক্ষেত্রে খেয়াল করো যে এটা ধরো 10 কেজি ওজন, 10 কেজি, আর এটা ধরো 5 কেজি ওজন, ধরো র্যান্ডম একটা মান। তো এই 10 কেজি যেহেতু ভরটা তুলনামূলক বেশি, সেহেতু সেটা নিচের দিকে যাবে, আর 5 কেজি ভর যেহেতু কম ভর, সেহেতু সেটা উপরের দিকে যাবে। তো এই ক্ষেত্রে কি হবে, এই যে m1 ভরের জন্য উপরের দিকে একটা t আছে, বাট স্টিল বস্তুটা নিচের দিকে যাচ্ছে। m1 মানে 10 কেজি যে ভরের বস্তু, সেটা কিন্তু নিচের দিকেই যাচ্ছে। সো আলটিমেটলি m1 g, এই যে নিচের দিকে একটা m1 g কাজ করতেছে, m1 g আলটিমেটলি এটা t এর তুলনায় বড়, বিধায় এটা নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, সো এটা m1 g মাইনাস t, যেহেতু টিটা উপরের দিকে এটা নিচের দিকে, সেহেতু m1 g মাইনাস t ইকুয়াল টু হবে কি m1 a। এই যে m1 ভরের বস্তুটা নিচের দিকে যে ত্বরণে যাবে, সেটা হচ্ছে কি m1 a। আর m2 ভরের বস্তুটার জন্য কি হবে, ঠিক সেম ভাবে, বাট m2 ভরের বস্তুটা খেয়াল করো উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে একটা m2g আছে। আমি চিত্রতে এত গ্যাদারিং লাগাতে চাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি যে m2g আছে, বাট স্টিল বস্তুটা উপরের দিকে যাচ্ছে। কিসের জন্য যাচ্ছে, এই টান বল টি এর জন্য উপরের দিকে যাচ্ছে। সো এই m2 এর ক্ষেত্রে আবার টি বলটা তুলনামূলক বেশি, তাহলে আমরা লিখতে পারি যে t মাইনাস m2g ইকুয়াল টু m2a। সো এইটাকে যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট বলতে জাস্ট যোগ বিয়োগ করি, তাহলে এই প্লাস টি মাইনাস টি কাটাকাটি যায়, আলটিমেটলি থাকে m1g মাইনাস m2g
ইকুয়াল টু এই পাশে থাকবে m1a প্লাস m2a, m1a প্লাস m2a। সো এটাকে আর একটু সুন্দরভাবে লিখবার জন্য আমি জিটাকে কমনে রাখলাম, আর m1 মাইনাস m2 থাকলো ইন্টু জি, এখানে এটাকে কমনে রাখলাম m1 প্লাস m2 ইন্টু এ। এই যে আমাদের কিন্তু এই ত্বরণ এটাকে লাগতো, সেই ত্বরণ এটাকে যদি এক জায়গায় রেখে দিই, বাকিটাকে যদি আরেক সাইডে পাঠিয়ে দিই, তাহলে কি হয় যে m1 মাইনাস m2 জি আগে থেকে ছিল m1 মাইনাস m2, জিটা পরে লিখছি, আর এই m1 প্লাস m2 এই টোটালটা নিচে চলে আসবে, কি হবে m1 প্লাস m2, সেটাকে ব্র্যাকেটে রেখে আমি জি হিসেবে লিখতে পারি। সো এই যে ত্বরণ থাকবে, ত্বরণের কিন্তু আমরা সূত্রটা পেয়ে গেছি, খুব সুন্দর একটা সূত্র, ত্বরণ এ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। মনে রাখা আমার টাফ কিছু না। তো এই গেল যে একদম যদি সরল রেখায় দুইটা বস্তু থাকে সেই ক্ষেত্রে যে ত্বরণ থাকবে সে ত্বরণ নির্ণয়ের সূত্র। সো এখানে আরেকটা টার্ম দরকার হয়, যে টানটি, এই যে সুতার উপরে কিন্তু একটা টান আছে, সেই টান বল টিটা কত, এটা সময় সময় প্রশ্নে আছে। সেই টান টিটা আমরা এগুলো নিয়ে ম্যাথ দেখবো, এখন জাস্ট থিওরিটিক্যাল প্রুফটা দেখতেছি, আর এই থিওরিটা দেখা জরুরি, যে সূত্রের মান বসাই দিলে অ্যান্সার সবসময় হয়ে যায় না। এই যে ধরো এই যে আরেকটা বস্তু আছে, এই বস্তুটা যদি একটু নির্দিষ্ট কোণে বাঁকানো থাকতো, মানে জিসাক স্যারের বইয়ে যে ম্যাথটা আছে এরকম যদি কোণে বাঁকানো থাকে, তখন কিন্তু ডাইরেক্ট সূত্রের মান বসালে অ্যান্সার আসবে না, ঝামেলা লাগবে। সেক্ষেত্রে আমাদেরকে ওই সূত্রের ডেরিভেটিভ টাইপের, যে এখানে যেমন যে কনসেপ্ট দিয়ে করলাম সেই কনসেপ্ট দিয়ে তখন বের করে ফেলতে হবে। তো যাই হোক, দেখি যে টান টিটা কেমন কত হবে। তো এই যে এখানে কিন্তু একটা ইকুয়েশন পাইছিলাম, টি মাইনাস এম টু জি ইকুয়াল টু এম টু এ। এই এর মানটা যদি বসাই দিই তাহলে কিন্তু টিটা পেয়ে যায়, এখানে কিন্তু কাটাকাটি করে ফেলছি। সেই এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই, এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দিই, আর 2 নাম্বার ইকুয়েশনটা কি ছিল, টি মাইনাস এম টু জি ইকুয়াল টু এম টু এ এরকম ছিল। এই এর জায়গাটাতে আমরা এই মানটা বসাই দেবো, আর টি মাইনাস এম টু জি ইকুয়াল টু এম টু ইন্টু এম ওয়ান মাইনাস এম টু, এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। সো এই টি মাইনাস এম টু জি থাকলো, নিচে এম ওয়ান প্লাস এম টু, এই জি আর এম টুটাকে এর ভিতরে গুণ দিয়ে দিলাম, তাহলে কি হয় এম ওয়ান এম টু জি মাইনাস এম টু স্কোয়ার, এম টু স্কোয়ার জি গেল। সো এই টিটাকে এক পাশে রাখলাম, এই এম টু জিটাকে এই সাইডে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যায়, প্লাস এম টু জি। সো এইটাকে যদি আর একটু সুন্দরভাবে লিখি তাহলে দাঁড়ায় এম ওয়ান প্লাস এম টু, আর এখানে এটা এভাবে থেকে যাবে এম ওয়ান এম টু জি মাইনাস এম টু স্কোয়ার জি, প্লাস এই এম টু জি এর সাথে এই এম ওয়ান আর এম টুটা গুণ হবে, তাহলে কি দাঁড়ায় এম ওয়ান এম টু জি প্লাস এম টু স্কোয়ার জি। সেখানে খেয়াল করো এম টু স্কোয়ার জি কাটাকাটি যায়, আলটিমেটলি সুতার টান টি ইকুয়াল টু থাকবে এম ওয়ান প্লাস এম টু, উপরে থাকবে এম ওয়ান এম টু জি প্লাস এম ওয়ান এম টু জি, তার মানে টু এম ওয়ান এম টু ইন্টু জি। এই সুতার টান টি নির্ণয়ের সূত্র। যদি সেটা সরল রেখায় থাকে, মানে দুইটা একদম পাশাপাশি সমান্তরালে থাকে, সেই ক্ষেত্রে সুতার টান টি এর সূত্র হচ্ছে এইটা। কিন্তু খেয়াল করো যে এই পুলির ওপর, এই টোটাল পুলিটার উপরে কিন্তু দুইটা বল করতেছে, দুইটা বল প্রেসার কাজ করতেছে। এই একটা হচ্ছে টি, এই সাইডে একটা টি, এই সাইডে আর একটা টি, দুইটা উপরের দিকে কাজ করতেছে। মানে কি সব বলে কিন্তু জোড়ায় জোড়ায় কাজ করে, কোনো বলে কিন্তু সিঙ্গেল হিসাবে কাজ করে না, যে পৃথিবীতে জাস্ট একটা বল দেখবে এরকম কিন্তু কোনো বল নাই, যে যে বলের ক্রিয়া আছে সেই বলের ঠিক আরেকটা প্রতিক্রিয়া বল আছে। সো এই যে সুতার টান টিটা যে উপরের দিকে কাজ করতেছে, এর ঠিক বিপরীতের দিকে আর একটা প্রতিক্রিয়া বল কাজ করতেছে। সো এই প্রতিক্রিয়া বলটার জন্য এই পুলির ওপরে কিন্তু দুইটা টি অনুভব করবে। এই পুলির ওপরে যে চাপ হবে, চাপটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, এই চাপ পি ইকুয়াল টু হবে টু টি, এই যে এখানে একটা টি এখানে আর একটা টি, তাহলে পুলির ওপর চাপ, পুলির ওপর চাপ পি ইকুয়াল টু
টু টি, আর টি ইকুয়াল টু পাইছিলাম টু m1 m2g m1 প্লাস m2। সো আলটিমেটলি এটা দাঁড়ায় 4m1 m2g m1 প্লাস m2। সো এইটা আমার অনেস্টলি বলতে গেলে আমার লাইফে খুব কমই কাজে দিছে। জাস্ট সূত্র লাগে ওই ত্বরণ নির্ণয়ের সূত্রটা, এই ত্বরণ নির্ণয়ের সূত্রটাই লাগে। ত্বরণ নির্ণয়ের সূত্রটা বের করতে পারলে তো এটা বের করা কোনো টাফ কিছু না। বাট এই পুলির ওপর চাপের এই সূত্রটা কোনো সময় লাগে নাই, জাস্ট এইটা লাগছে, এই যে সুতার টান কত হবে এটা লাগছে, আর এই ত্বরণ কত হবে সেটা লাগছে। তো গেল। তো আসলে এইটার উপরে কিছু ম্যাথ দেখবো, তো এটা আমি সেপারেট ভিডিও হিসেবে দেওয়ার চেষ্টা করবো, মানে কনসেপ্টের ভিডিও আলাদা আর এর যে ম্যাথগুলো থাকবে ম্যাথের ভিডিও আমি ইনশাল্লাহ এর নেক্সটে যে ভিডিও আসবে সেটা হবে এই পুলি বা কপি কলের উপরে কিছু ম্যাথ।